রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগারে নেওয়ার সময় আদালত এলাকায় শুরু হয় সহিংসতা। এ সময় খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেন আইনজীবীরা। এ ঘটনায় বাংলাদেশ ও ভারত বিবৃতি ও পাল্টা বিবৃতি সহ নানা কর্মসূচি দেয় দুদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ভারতের গণমাধ্যমগুলো সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তোলে। এসব অভিযোগ অপপ্রচার দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, ঘাতকদের চিহ্নিত করতে এরই মধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অবশ্যই দায়ীদের বিচার করা হবে। যারা মার্ডারটা করলো তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে আইনের সামনে আনা এবং তাদেরকে যাতে তারা যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা ট্রায়াল করতে পারি সেই ব্যবস্থা নেওয়া। ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এবং বেশিরভাগই হচ্ছে টুইস্টেড রিপোর্ট, বেশিরভাগই ফেক রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রেস সচিব বলেন, অবশ্যই বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক চাই, তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, যেন উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। আমরা ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই, বাট অবশ্যই এটা ফেয়ারনেস অ্যান্ড ইকুইটির ভিত্তিতে হতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদের স্বার্থটা দেখতে হবে, তারা তাদের স্বার্থ দেখুক, বাট আমাদের স্বার্থটা তো আমাদের দেখতে হবে, যেটা আগে অ্যাবসেন্ট ছিল। আগে কেউ আমাদের স্বার্থটা দেখা হতো না। সংস্কার বিষয়ে শফিকুল আলম বলেন, এরই মধ্যে 15টির মতো কমিশন করা হয়েছে। তারা 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিলে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে নির্বাচনের দিকে যাবে সরকার। সবাইকে বলছি যে আপনারা আসেন, এসে নিজেরা দেখে যান কি হচ্ছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশ্যই দুর্নীতি কমবে না কেন? আমরা তো আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ। টিআইবির হিসেবে গত 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। তথ্য আছে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পাচার হয়েছে বেশি। দুর্নীতি বিশ্লেষকরা বলছেন, এক সময় হুন্ডিই ছিল পাচারের প্রধান মাধ্যম, কিন্তু গত 15 বছরে বড় অঙ্কের টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানির আড়ালে। টিআইবির অভিযোগ, সরকারের যোগসাজশে হয়েছে এসব দুর্নীতি। ইউকের সহায়তায় সংগ্রহ করে আমরা দুদকে হস্তান্তর করেছি। কিছুই পদক্ষেপ গ্রহণ করে নাই, শুধু তাই নয়, এটা প্রাপ্তি স্বীকার পর্যন্ত করে নাই এই সংস্থাগুলো। পিএফআইউ, দুর্নীতি দমন কমিশন, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক, সিআইডি, বিএফআইইউ এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে জয়েন্ট ইনভেস্টিগেশন কমিশন। এস আলম, সামিট ও ওরিয়ন সহ 9টি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে কাজ শুরু করেছে এই কমিশন। সরকার এবং দুর্নীতি দমন কমিশন আন্তরিকভাবেই চেষ্টা করছে এবং এই লক্ষ্যে আমরা বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যারা আমাদের সাথে এখানে এসে মত বিনিময় সভা করেছেন, তাদের কাছেও আমরা এই বিষয়টা তুলে ধরেছি। দুদক বলছে, অর্থ পাচারকারী অনেকে এখন কারাগারে আছেন। তাদের কাছ থেকে তথ্য নিয়ে টাকা ফেরানো সম্ভব। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহ ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, বোতলজাত সয়াবিনের 50 ভাগই ছিল এস আলম গ্রুপের দখলে। তাদের কারখানা বন্ধ থাকায় সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিনের। এমন পরিস্থিতিতে বোতলজাত সয়াবিন তেল নেয়ার ক্ষেত্রে অপ্রচলিত পণ্য নেয়ার শর্ত জুড়ে দিচ্ছে অনেক সরবরাহকারী। এতে তৈরি হয়েছে সংকট। গাড়ির যা আছে তার চেয়ে বেশি বাড়াতে পারতেছে না, কিন্তু বোতলজাত থেকে খোলা তেলের রেট অনেক বেশি। সেই জন্য কোম্পানি মাল এইগুলি অর্ডার নিচ্ছে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় গরিমসি করতেছে। শর্ত দিচ্ছে সয়াবিন তেল নিতে হলে সয়াবিন তেলের পাশাপাশি অন্যান্য মাল নিতে হবে, যেমন সিরিগুড়ার চাউল, আপনার সরিষার তেল। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাও চাহিদার তুলনায় কম। দাম বাড়াতেই এমন কারসাজি অভিযোগ ব্যবসায়ীদের। ওরা বলতেছে ওদের কাছে আসতেছে না, তখন যা মার্কেটে যা আছে তা দিচ্ছে আমাদেরকে। বোতলজাত যে পণ্য সেটির দাম বাড়ানো হয়নি, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে সেই কারণে হয়তো বা মিলাররা যে বোতলজাত যে পণ্যটি সেটি বা তেলটি সেটি তারা বাজারজাত করছেন না। এদিকে কৃত্রিম সংকট তৈরি করে
দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ ক্রেতাদের। পাশাপাশি একজনে হাফ লিটার চেয়েছিল, ওইটি পাইনি, 1 লিটার চেয়েছে পাইনি। দোকানে না রেখে রাখে ঘরে রেখে এটা সঙ্গে সৃষ্টিকের দাম বাড়ায়। সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের সংকট মোকাবেলায় মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করা হয়েছে। তবে বাজারে এর তেমন প্রভাব পড়েনি দাবি ক্রেতাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তার ও জাতিগত সংঘাত থামছে না। 5 আগস্টের অভ্যুত্থানের পর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় ঘটে প্রাণ ও সম্পদহানি। শান্তি চুক্তির পর 27 বছর ধরে জাতিগত সংঘাতে মারা গেছে কয়েক হাজার, ঘটেছে আদিবাসী উচ্ছেদের ঘটনাও। অথচ শান্তির খোঁজেই স্বাক্ষর হয়েছিল পার্বত্য শান্তি চুক্তি। জনসংহতি সমিতি বলছে দিন দিন পাহাড়ের সংকট বেড়েই চলেছে। সমতল এলাকার হাজার হাজার একর মহাজনরা, তাদেরও সেখানে অবকাঠামো আছে, তার অজুহাত তুলে এখনো পর্যন্ত মৌজার হেডম্যানের কাছে জমিগুলো হস্তান্তর করছে না। ভূমি সমস্যার সমাধান ব্যতীত পার্বত্য চট্টগ্রামের অন্য কোনো সমস্যার সমাধান হলেও পার্বত্যবাসী মেনে নেবে না, কারণ ভূমি অপর নাম অস্তিত্ব। আরেক আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ বলছে 3 দশকেও পাহাড়ে শান্তি ফেরেনি, এখনো মারা যাচ্ছে মানুষ, তাই রাজনৈতিক সমাধান খোঁজার তাগিদ তাদের। অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষা, ভারী শিল্প, এই 4টা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, আর বাকি সব আমাদের নিজেদের মতো করে আমরা আমাদের নিজেদের আইন কানুন আমরা তৈরি করব। এভাবে যদি রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেওয়া হয় বা সেখানকার স্বায়ত্তশাসন প্রদানের মাধ্যমে, তাহলে যে পারিপার্শ্বিক যে সংকটগুলো এখন আমরা দেখতে পাচ্ছি সেখানে নানা রকম, এটা আসলে সেখানে কিছু থাকবে না। বিশ্লেষকরা বলছেন পর্যটনের নামে 15 বছরে পাহাড় দখল ও আদিবাসী উচ্ছেদ হয়েছে, আরও কঠোর হয়েছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ। সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত আমলা কিংবা বড় ব্যবসায়ী, মন্ত্রী, এমপি, তাদের লোকজন, তারা বিভিন্ন পাহাড় তাদের দখলে নিয়েছে ইজারার নামে। আমার মনে হয় এই সরকারের, অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হচ্ছে কারা কারা পাহাড়গুলো ইজারা নিয়েছে তাদের নাম প্রকাশ করা। অন্তর্বর্তী সরকারকে শান্তি চুক্তি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি বাস্তবায়ন আন্দোলন নামের সংগঠন। পাহাড়ে ভূমি অধিকার, সামরিক তত্ত্বাবধান বন্ধসহ 7 দাবি তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল 10 বছরে কক্সবাজারে এইডস রোগে আক্রান্ত হয়েছেন 1132 জন, এর মাঝে 964 জন রোহিঙ্গা। গত 1 বছরের হিসেবেও রোহিঙ্গা জনগোষ্ঠী বেশি ঝুঁকিতে। এ সময়ে এইডসে আক্রান্ত হয়েছেন 145 রোহিঙ্গা সহ 177 জন। তাদের মধ্যে জন্মগতভাবে এ রোগে আক্রান্ত হয়েছে 25 শিশু, আর গর্ভবতী নারী আছেন 11 জন। আমার শরীরে এই জীবাণু পাওয়া গেছে। আমি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করছি। রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবে জেলায় এই রোগ দিন দিন বাড়ছে বলে অভিমত শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের চিকিৎসা সমন্বয়কের। তো তাদের মধ্যে যেহেতু স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়ে গেছে, সেহেতু তারা কি করছে, একজনের হয়তো সামহাউ HIV পজিটিভ, সে আরও 4-5 জনকে বিয়ে করে ফেললো। ভয়াবহতা বিবেচনায় কক্সবাজারকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। রোগীদের চিকিৎসার ব্যবস্থা করছে, দিচ্ছে কাউন্সিলিং। একটা টেস্ট করা পজিটিভ হলে তখন তারা আসতে পারে। আসার পরে আমরা এখানে প্রাথমিকভাবে কাউন্সিলিং করি। কাউন্সিলিং করার পরে রিটেস্ট করি যে আসলে কি ওটা পজিটিভ কিনা। সেক্ষেত্রে আমরা 3টা টেস্ট করি। আমাদের যে ঝুঁকিপূর্ণ জোন হিসাবে কক্সবাজারকে চিহ্নিত করা হয়েছে, সেটা অত্যন্ত গবেষণামূলকভাবে করা হয়েছে। এখানে আমাদের একটা আচরণগত বিষয় আছে, এবং যেহেতু আমাদের মায়ানমার থেকে আগত যে FDMN পপুলেশন, যারা রোহিঙ্গা পপুলেশন, তাদের আচরণগত একটা বিষয় খুবই এখানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। জেলায় গত 1 বছরে এইডস রোগে আক্রান্ত হয়ে 70 রোগী মারা গেছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।